বিশ্ব সমাচার ই ক্লাস, বিষয় বাংলা, দ্বাদশ শ্রেণী, শিক্ষক শ্রী সন্দীপ জানা, গোবিন্দরামপুর অশ্বিনী কুমার উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। বিশ্ব সমাচার ই ক্লাসে আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই চলেছি, তোমরা সবাই জানো। এখন তোমাদের সঙ্গে ক্লাসে মুখোমুখি দেখা হওয়ার কথা, কিন্তু এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ, যে পরিবেশটা তোমাদের সঙ্গে আমাদের একটা দূরত্ব তৈরি করে দিয়েছে। কিন্তু দূরত্ব তৈরি হলেও পড়াশোনা তো থামিয়ে রাখলে চলবে না, ওটা তো করতেই হবে। তাই বিশ্ব সমাচার ই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সামনে এসেছি। ক্লাস 12-এর দ্বাদশ শ্রেণীর একটা কবিতা পড়াবো। কবিতাটার নাম হচ্ছে শিকার, জীবনানন্দ দাশের লেখা। আমি সমস্ত ছাত্রছাত্রীকে বলবো, তোমরা আমার ক্লাসটা করার সময় বা শোনার সময় পাশে বইটা খুলে রাখবে, কারণ কবিতা ধরে ধরে আমি বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব, যেটাকে কবিতার নিবিড় পাঠ বলা হয়। অর্থাৎ প্রতিটি পংক্তি, প্রতিটি লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ হয়। তাই হাতের কাছে বইটা খোলা রাখবে, পাশে একটা খাতা পেন রাখবে, চোখটা থাকবে বইয়ের দিকে, কানটা থাকবে আমার কথার দিকে। শুরু করব শিকার, কবি জীবনানন্দ দাশ। কবিতাটা নিবিড় পাঠ বা ব্যাখ্যা বিশ্লেষণের আগে কবি সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। কবি জীবনানন্দ দাশ বাংলাদেশে তার জন্ম, বাংলাদেশেই তার শৈশব কেটেছিল। যৌবনের কিছুটা অংশ বাংলাদেশে কেটেছে। তারপর তিনি কলকাতায় চলে আসেন, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, ইংরেজিতে MA পাশ করেন। তারপর তিনি কর্মজগতে প্রবেশ করেন। উত্তরাধিকার সূত্রে তার মধ্যে একটা কবি সুলভ মানসিকতা তিনি পেয়েছিলেন। তার মা, তিনি ছিলেন একজন কবি, মহিলা কবি। হয়তো সে কারণেই তার মধ্যে কবিতার একটা নেশা বা আকর্ষণ ছিল। প্রথম জীবনে তিনি তার কর্মজগতে বহুবার তাকে কর্মস্থল পরিবর্তন করতে হয়েছে। কোথাও 2 মাস, 4 মাস, 6 মাস, খুব বেশি হলে 1 বছর, তার বেশি তিনি টিকতে পারেননি। যে কোনো কারণেই হোক, তাকে একাধিকবার কর্মস্থল পরিবর্তন করতে হয়েছে। তাই এই ঘন ঘন কর্মস্থল পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু কবি জীবনানন্দ দাশের ব্যক্তিগত জীবনে ভীষণভাবেই পড়েছে। জীবিকার অনিশ্চয়তা, তার প্রভাব পড়েছে তার জীবনে, জীবনের অনিশ্চয়তা, এবং তার প্রভাব পড়েছে তার কবিতায়। কবিতার মধ্যেও দেখা যায় একটা নিরাপত্তাহীনতা, মৃত্যু চেতনা, এবং তারই সঙ্গে যেহেতু তিনি গ্রাম বাংলার ছেলে, তাই প্রকৃতি চেতনা, এসব কিছু তার কবিতার শরীর গঠন করেছে। এসব কিছু নিয়ে প্রকৃতি, প্রেম, মৃত্যু চেতনা, জীবনের অনিশ্চয়তা, এসব কিছু নিয়েই তার কবিতার কায়া গড়ে উঠেছে। আমাদের আজকের আলোচ্য শিকার কবিতাটাও অনেকটা সেরকমই। এই কবিতার মধ্যে প্রকৃতি, প্রেম, মৃত্যু এবং জীবনের অনিশ্চয়তা সব কিছু মিলেমিশে একাকার হয়ে এটি কাব্যিক রূপ লাভ করেছে। এখন আমরা কবিতাটার নিবিড় পাঠে যাব, অর্থাৎ প্রতিটি পংক্তি ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করব, তারপর কবিতার স্বরূপ আলোচনা করব এবং শেষে প্রশ্নোত্তরে যাব। শিকার কবিতায় 2টো অংশ, এবং 2টো অংশের শুরুতেই ভোর, ভোর দিয়ে 2টো অংশ বা 2টো স্তবক শুরু হয়েছে। অদ্ভুত হলো যে 2টো ভোর কিন্তু এক নয়। 2টো ভোর এক নয় মানে
ভোর এক, কিন্তু ভোরের যে এই কবিতায় ভোরের যে চিত্র ফুটে উঠেছে সেই চিত্র দুটো এক নয়, এক তো নয়, বরং বলা ভালো বিপরীত। কবিতা শুরুই হয়েছে ভোর দিয়ে। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। দেখো এখানে কবি আকাশের রঙকে কিসের সঙ্গে তুলনা করেছেন? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ভোর হয়ে এসছে, এখনো দিনের আলো স্পষ্ট হয়নি, আবার রাতের আঁধার চলে গিয়েও পুরোটা যায়নি। একটা আলো আঁধারি মায়াবী পরিবেশ। এইরকম আলো আঁধারি মায়াবী পরিবেশে আকাশের রংটা কেমন? না ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। তোমরা সবাই কম বেশি দেখেছো ঘাস ফড়িং, তার যে শরীরের যে রংটা খুব গাঢ় নীল, কিন্তু সেই গাঢ়র মধ্যে একটা কমনীয়তা ভাব রয়েছে, একটা খুব নরম কোমল একটা পেলব ভাব রয়েছে। ভোরের আকাশটা ঠিক তেমনি, কবির চোখে এই ভোরের আকাশটা ঠিক তেমনি, ওই ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এবারে আকাশ থেকে তিনি মর্তে নেমে এসছেন। এতক্ষণ তিনি আকাশচারী ছিলেন, আকাশের রূপ বর্ণনা করেছেন। এবারে তিনি মর্তে, মাটির পৃথিবীতে নেমে এসছেন। সেখানে কি দেখেছেন? চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। পেয়ারা, পেয়ারা গাছ আমরা সবাই জানি। নোনা গাছটা হয়তো কারো কারো কাছে একটু অপরিচিত হতে পারে, সেই জন্য বলছি নোনা গাছটা হচ্ছে আতা জাতীয় এক ধরনের গাছ। আতা গাছ নিশ্চয়ই তোমরা জানো, আতা দেখেওছো। তো নোনা গাছটাও আতা জাতীয় গাছ, এবং নোনার যে ফলটা হয় সেই ফলটাও অনেকটা আতার মতো। তো কবি বলছেন চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, সেটা কেমন? না টিয়ার পালকের মতো সবুজ। টিয়া পাখি, টিয়া পাখির পালকের মতো সবুজ, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ। আর ঠিক সেই সময় আবার তিনি আকাশচারী হয়েছেন। একটি তারা এখন আকাশে রয়েছে। একটি তারা এখন, এখন বলতে কখন? ওই ভোরে। একটি তারা কেন? মানে যত অন্ধকার আস্তে আস্তে দূরে সরে গিয়ে আলোর পরশ এগিয়ে আসছে, আলোর পরশ চারিদিকে ছড়িয়ে পড়ছে, আকাশের বুক থেকে একটি একটি করে তারা একটু একটু করে অদৃশ্য হচ্ছে। কিন্তু একটি তারা তখনও নিজের অস্তিত্ব কোনো রকমে টিকিয়ে রেখেছে। সেই তারাটা কেমন? কবি জীবনানন্দের কি অদ্ভুত উপমা প্রয়োগ, তুলনা। সেই তারাটা কেমন? না পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। পাড়াগাঁর বাসর ঘর, কবি গ্রাম বাংলার ছেলে, তিনি গ্রাম বাংলার পরিবেশ সম্পর্কে খুব ভালো করেই জানেন। সেই পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটি, লজ্জায় অবনত অবগুণ্ঠনবতী যে মেয়ে বাসর ঘরে, সেই বাসর ঘরে যে লজ্জায় অবনত ঘোমটার আড়ালে কুঁকড়ে থাকা মেয়ে, তার সঙ্গে তুলনা করেছেন কবি ওই আকাশের তারাটিকে। কেন? না আকাশের তারাটিও যেন খুব লজ্জার মধ্যে, খুব সংকোচের মধ্যে রয়েছে। কেন? না সে আর বেশিক্ষণ থাকতে পারবে না, সে জানে আর কিছুক্ষণ পরে তাকেও বিদায় নিতে হবে। তাই সে, তার অস্তিত্ব যেন খুব সংকুচিত, খুব সংকোচের মধ্যে, দ্বিধা, খুব সংকোচের মধ্যে রয়েছে, খুব জড়তার মধ্যে রয়েছে। সেই জন্য ওই তারাটিকে কবি ওই গোধূলি মদির মেয়েটি, গোধূলি মদির অর্থাৎ গোধূলি অর্থাৎ সন্ধেবেলা, সন্ধেবেলা যখন সূর্য ডোবে সেই সময়কার যে মাদকতাময় একটা পরিবেশ, সেই মাদকতার সঙ্গে এই মেয়েটির লজ্জায় অবনত হওয়া অবস্থার তুলনা করেছেন, এবং সেটার সঙ্গে তুলনা করেছেন আকাশের ওই তারাটিকে। এই তারাটিকে কবি আরও একটি বিষয়ের সঙ্গে তুলনা করেছেন, সেটা কি? কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল। এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করবে।
মিশরের মানুষই। মিশরের মানুষই বলতে মিশর দেশীয় কোনো মহিলাকে বোঝানো হয়েছে। কবি এখানে আবার ইতিহাসচারী, ইতিহাসের ধূসর মরুভূমিতে পদচারণা করেছেন। মিশর, এখন যেটাকে ইজিপ্ট বলা হয়, সেই মিশরের কোনো মহিলা তার বুকের যে মুক্ত, অর্থাৎ গলায় যে নেকলেস থাকে, তার যে প্রান্তে একটা লকেট থাকে, সেই লকেটে যে মুক্ত, সেই মুক্তর সঙ্গে তুলনা করেছেন এই আকাশের তারাটিকে। আমার নীল মদের গেলাসে রেখেছিল। এখানে দেখো অদ্ভুত, নীল মদের গেলাস কি, সেটা আসলে কিন্তু নীল আকাশ। কি অদ্ভুত তুলনা দেখো, নীল মদের গ্লাস বা নীল মদের গেলাস আসলে ওই নীল আকাশ, আর মুক্ত আসলে ওই আকাশের তারা। এই যে প্রথম স্তবক, আর দুটো লাইন রয়েছে, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন। তেমনি একটি তারা এখনও আকাশে জ্বলছে হাজার হাজার বছর আগে, অর্থাৎ কবি হাজার হাজার বছর পিছিয়ে গেছেন। সেই সময় মিশরের যে মানুষই, সেই তার বুকের যে মুক্ত, সেই মুক্ত নীল মদের গ্লাসে রাখলে যেমন হয়, ওই নীল আকাশের মধ্যে তারাটিকেও ঠিক তেমনি মনে হয়েছে। প্রথম স্তবকে আমরা দেখতে পাচ্ছি যেখানে কবি যে ভোরের বর্ণনাটা করেছেন, সেই ভোরে আকাশ কেমন, ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা এবং নোনার গাছ, টিয়া পাখির পালকের মতো সবুজ। ঠিক তখন আকাশে তিনি একটি তারা দেখতে পেয়েছেন। সেই তারাটি কেমন, এই তারাকে কবি দুটো বিষয়ের সঙ্গে তুলনা করেছেন, দুটো উপমা প্রয়োগ করেছেন এই তারাটিকে তুলনা করতে গিয়ে। প্রথম উপমা হচ্ছে পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়ে, তার মতোই তারা। দ্বিতীয় তুলনা হচ্ছে মিশরের মানুষই যে তার মুক্তটাকে, বুকের মুক্তটাকে নীল মদের গ্লাসে রেখেছিল, সেই মুক্তর সঙ্গে তুলনা করা হয়েছে আকাশের তারাকে। এই প্রথম স্তবকে আমরা কবির যে ভোরের বর্ণনাটা পেলাম, সেখানে সুন্দর শান্ত মোলায়েম একটা ভোরের বর্ণনা আমরা পেয়েছি। চারিদিকে একটা স্বর্গীয় সুষমায় পরিপূর্ণ, আকাশ নীল, চারিদিকে সবুজ গাছপালা ঝলমল করছে, তারই মাঝখানে একটি তারা টিমটিম করে জ্বলছে। এই যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে একটা স্বর্গীয় সুষমার অনুভূতি আমরা বেশ অনুভব করি। এটা হচ্ছে প্রথম স্তবক। এরপরে আমরা ছোট্ট একটা ব্রেক নেব, কিন্তু তোমরা কেউ যাবে না, সঙ্গে থাকবে। ব্রেকের পরে কিন্তু আমি ফিরে আসব, সঙ্গে থাকো, দেখতে থাকো বিশ্ব সমাচার। বিকে চানাচুর, রায়, অমৃতি, নবাবী, পুষ্টি, তোফা, প্রাকৃতিক প্রণালীতে সমৃদ্ধি। বাবা ভোলানাথ সেবা ভবন, মণিপাল হসপিটালের সামনে, ব্যাঙ্গালোরের রোগী অথবা রোগীর অভিভাবকদের জন্য সুলভ মূল্যে এসি এবং নন এসি ঘর ভাড়া দেওয়া হয়। প্রোপাইটার প্রতাপ জানা ও প্রমোদ জানা। এছাড়াও রেল ও বিমানের টিকিট বুকিং নেওয়া হয়। মোবাইল 9986693412, 9742323412। বিরতির পরে আবার ফিরে এলাম বিশ্ব সমাচার এই ক্লাসে। শিকার কবিতা পড়াচ্ছিলাম, এবারে তার দ্বিতীয় স্তবকে আসছি। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। হিমের রাত বলতে কি? শীতকাল, হিম ঠান্ডা, শীতকালের রাতে শরীর রাখবার জন্য। শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে উষ্ণ ও গরম। শরীরটাকে শীতের রাতে শরীরটাকে গরম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন। দেশওয়ালি শব্দের অর্থ কি? দেশওয়ালি শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত মানুষের মধ্যে এখনো, বা যে সমস্ত মানুষের ওপরে এখনো শহুরে প্রভাব পড়েনি, অর্থাৎ প্রান্তিক শ্রেণীর মানুষ, গ্রাম বাংলার প্রান্তিক শ্রেণীর মানুষ, খেটে খাওয়া সাধারণ মানুষ, যাদের ওপরে শহুরে যে আদব কায়দা বা শহুরে যে প্রভাব সেটা এখনো পড়েনি, তাদেরকে বলা হচ্ছে দেশওয়ালি।
তো সেই দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। কেন? শীতের রাত, খুব স্বাভাবিক কারণে, শরীরটাকে গরম রাখতে হবে, তাই তারা মাঠে আগুন জ্বেলেছে। সে আগুনটা কেমন? মোরগ ফুলের মতো লাল। কি অদ্ভুত উপমা দেখো, কি অদ্ভুত সুন্দর তুলনা। মোরগ ফুলের মতো লাল আগুন, আগুনের রঙের তুলনা করছেন কবি। আগুনটা কিসে জ্বলেছে? শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো জ্বলছে আগুন তাদের। অশ্বত্থ গাছের পাতা শুকনো, সেই পাতাটা দুমড়ে মুচড়ে আগুনটা জ্বলছে। সে আগুনের রং কেমন? মোরগ ফুল। খুব পরিচিত একটা ফুল, তোমরা সবাই জানো। মোরগ ফুল অনেকের বাড়িতে আছেও। একদম টুকটুকে লাল, গোছা গোছা থোকা থোকা ফুলটা হয়। তো সেই মোরগ ফুলের মতো লাল আগুন জ্বলছে। তারপরেই কবি বলছেন, সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর। সূর্যের আলোয়, কারণ কি? ভোরের বর্ণনা হয়ে গেছে, ভোর হয়ে গেছে, এবারে আস্তে আস্তে সকাল এগিয়ে আসছে। সকাল এগিয়ে আসা মানে কি? সূর্য ওঠার সময় হয়ে এসছে, সূর্য উঠবে উঠবে করছে। সূর্য যত উঠছে, আগুনের লালের যে গাঢ়, সেই গাঢ়ত্বটা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে, খুব স্বাভাবিক কারণে। সেই জন্যই কবি বলছেন, সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর। কুসুম, ডিমের যে কুসুম, একটু মনে মনে কল্পনা করে দেখো, ডিমের কুসুমের রংটা কিন্তু টুকটুকে লাল হয় না। যদিও দেশি মুরগি বা দেশি হাঁস হলে একটু লাল হয়, আর ব্রয়লারের মুরগি হলে তো হয়ই না, একদম সাদা। তো একটু হলদে, সাদা নয়, একটু হলদেটে ভাব থাকে, একটু হলদেটে ভাব থাকে, কিন্তু লাল থাকে না। তো এখানে কবি সেই আগুনের রংটাকে এবারে তুলনা করছেন কুসুমের মতো, মানে তার মধ্যে লালের আভা নেই। কেন লালের আভা নেই? সূর্য ওদিকে উঠে গেছে, তাই তার মধ্যে লালের আভা নেই। অর্থাৎ সকাল হয়ে আসছে। সেই আগুনটা এখন কেমন হয়ে গেছে? না, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। কি অদ্ভুত উপমা! রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো আগুনটা হয়ে গেছে। রোগা শালিকের হৃদয় মানে কি? যে শালিক, রোগা শালিকের বলতে বোঝানো হয়েছে যে শালিক বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর খুব বেশি দিন বাঁচবে না, এরকম অর্থে রোগা শালিক শব্দটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কি? তার আর বাঁচার কোনো আশা নেই, বাঁচার কোনো ইচ্ছে নেই, সেই জন্য তার মনের কোনো আনন্দও নেই, বিবর্ণ মন। সেই বিবর্ণ ইচ্ছার সঙ্গে আগুনের তুলনা করেছেন কবি। কারণ কি? সেই লালের, সেই আগুনের মধ্যে ওই মোরগ ফুলের মতো রঙের যে জৌলুসটা ছিল, সেই জৌলুসটা আর নেই। তাই কবি তুলনা করেছেন রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার সঙ্গে। সকালের আলোয় টলমল, এবারে সকাল হয়ে গেছে, সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। সকালের বর্ণনা। সকালে কবি দেখছেন চারিদিকে শিশির, শীতকাল, খুব স্বাভাবিক কারণে শিশির তো থাকবেই। সেই শিশির ঝলমল করছে, ঘাসের ডগায় চারিদিকে শিশির ঝলমল করছে, আর চারিদিকের বন এবং আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। অর্থাৎ ভোর হয়ে গেছে, ভোর সকালও হয়ে গেছে, ভোরের পরে সকালও হয়ে গেছে। সকালের যে বর্ণনা এখানে আছে। এবারে আসছি দ্বিতীয় ভোরে। দ্বিতীয় ভোরটাকে প্রথম ভোরে দেখো, এতক্ষণ আমরা প্রথম ভোরের আলোচনা করলাম। প্রথম ভোরে প্রকৃতির আলোচনা, প্রকৃতি সংলগ্ন মানুষের আলোচনা, দেশওয়ালিরা কীভাবে আছে, তারা কি করছে, তারা যে আগুন জ্বেলেছে সে আগুনটার রং কেমন। ভোরের পরে সকাল এসছে, সকাল আসার পরে আকাশের রংটা কেমন হয়েছে, সেগুলো তিনি বর্ণনা করেছেন। এরপরে দ্বিতীয় ভোর। দ্বিতীয় ভোরটা কেমন? না, এই ভোর আর ভোর নেই, এবারে সকাল হয়ে গেছে প্রায়। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। একটা চিতাবাঘ, এখানে কবি একটা চিতাবাঘের কথা বলেছেন এবং একটা হরিণের কথা বলেছেন, সুন্দর একটা বাদামি হরিণ। সেই সুন্দর বাদামি হরিণটা কি করেছে? না, সারা রাত ধরে সে চিতাবাঘিনীর হাত থেকে, চিতাবাঘিনীটা তাকে ধরার জন্য, খাওয়ার জন্য সারা রাত ধরে তার পেছনে দৌড়েছে। আর সুন্দর বাদামি হরিণটা
তার নিজের জীবন বাঁচানোর জন্য সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছে সারা রাত ধরে। সুন্দরীর বন থেকে অর্জুনের বন বলতে এক বন থেকে আর এক বনে। এই জায়গাটা খেয়াল করে রাখবে, সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় এমসিকিউ দিয়ে দেয় যে বাদামি হরিণটা কোন বন থেকে কোন বনে দৌড়েছে, সুন্দরীর বন থেকে অর্জুনের বনে না অর্জুনের বন থেকে সুন্দরীর বনে, উল্টো পাল্টা করে দিয়ে দেয়। খেয়াল রাখবে, সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছে। কেন? চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এই ভোরের জন্য, আন্ডারলাইন করো এই জায়গাটায়, সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কোন ভোরের জন্য অপেক্ষা করছিল? এই ভোর। এই ভোর বলতে কোন ভোর? যে ভোর তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে। কারণ হরিণটা জানে যে সকাল হয়ে গেলে কিন্তু চিতাবাঘিনী তাকে আর তাড়া করবে না। আমরা জানি যে বাঘ, চিতাবাঘ এরা রাত্রে শিকার ধরতে যতটা দক্ষ, যতটা অভ্যস্ত, যতটা স্বচ্ছন্দ সাবলীল, দিনের আলোতে কিন্তু ততটা স্বচ্ছন্দ সাবলীল নয়। তাই হরিণটা জানে যে সারা রাত ধরে দৌড়তে দৌড়তে সে অধীর আগ্রহে অপেক্ষা করেছে ভোর কখন আসবে। কারণ সে জানে ভোর এলে তাকে আর চিতাবাঘিনী তাড়া করবে না। এই ভোরের জন্য অপেক্ষা করছিল বাদামি হরিণটা। কেন? নিজের জীবনটাকে বাঁচানোর জন্য। এই ভোরই তাকে আশ্রয় দেবে বলে। এখন সে তার কাঙ্ক্ষিত ভোর পেয়েছে, অর্থাৎ সকাল এসে গেছে। এই কাঙ্ক্ষিত ভোরে এসে সে কি করেছে? এসেছে সে ভোরের আলোয় নেমে। এখন সে কি করছে না, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সবুজ ঘাস, ঘাসটাকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? কচি বাতাবি লেবু। কচি বাতাবি লেবুর মতো সবুজ ঘাস, নরম। বাতাবি লেবুর যেমন রং, ঠিক তেমনি সবুজ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই যে এই জায়গাটা মার্ক করো, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? কেন? কবি তো এমনি বলতে পারতেন যে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস খাচ্ছে, একথা তো বলতে পারতেন। ছিঁড়ে ছিঁড়ে শব্দটা প্রয়োগ করার কারণ কি? ছিঁড়ে ছিঁড়ে শব্দটা প্রয়োগ করার কারণ হলো ওই বাদামি হরিণটা যে কতখানি ক্ষুধার্ত সেটা বোঝানোর জন্য কবি ছিঁড়ে ছিঁড়ে শব্দটা প্রয়োগ করেছেন। নদীর এখন ঘাস খাওয়ার পরে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। ঘাস খাওয়া হয়ে গেল, ঘাস খাওয়ার পরে সে এবারে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। তীক্ষ্ণ শীতল কেন? শীতলতাটা খুব তীক্ষ্ণ, শীতকাল খুব স্বাভাবিক, কারণে জল তো আরও ঠান্ডা হবে। তাই ওই জলটা গায়ে লাগলে মনে হয় যেন সূচ ফোটানোর মতো বলে মনে হবে। সেই জন্য তীক্ষ্ণ শীতল। শীতলতা কেমন? তীক্ষ্ণ, খুব ধারালো। সে নামলো। কেন নামলো? ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। ঘুমহীন, সারা রাত সে দৌড়েছে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, তাই কবি বলছেন ঘুমহীন। ক্লান্ত, ক্লান্ত কেন? সারা রাত দৌড়েছে, ক্লান্তি তো খুব স্বাভাবিক কারণে হবেই, আসবেই। সেই জন্যই কবি বলছেন ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। স্রোত, নদীর যে স্রোত, স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। আবেশ অর্থাৎ যেটাকে বলা হয় রিল্যাক্স করার জন্য আর কি। যে ক্লান্তি, যেমন আমরা খুব পরিশ্রান্ত হয়ে এলে, কোথাও থেকে খুব খেটে খুঁটে এলে, পরিশ্রম করে এলে একটু ফ্রেশ হওয়ার জন্য যেমন আমরা চোখে মুখে জল দিই তো, চোখে মুখে জল দিলে যেমন আমরা ফ্রেশ হয়ে নিই, ঠিক তেমনি হরিণটাও যেন তার সারা রাতের ক্লান্তিটাকে দূরীভূত করার জন্য সে নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো, তার শরীরটাকে ক্লান্তির হাত থেকে মুক্তি দিতে। কারণ সে জানে সে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। নিশ্চিত মৃত্যু ছিল, কিন্তু মৃত্যুর হাত থেকে সে বেঁচেছে। তার মনের মধ্যে একটা চরম শান্তি, চরম প্রশান্তি এসেছে। সেই মনের শান্তি, মনের প্রশান্তিটাকে শরীরের মধ্যে নিয়ে আসার জন্য হরিণটা কী করলো?
পেট ভরে ঘাস খেল, তারপর নদীর জলে নামলো শরীরটাকে একটু আবেশ দেওয়ার জন্য। শরীরের মধ্যে যে ক্লান্তি ছিল, যে শ্রান্তি ছিল, যে অবসন্নতা ছিল, সেই ক্লান্তি, সেই শ্রান্তি, সেই অবসন্নতাকে দূরীভূত করার জন্য সে নদীর জলে নামল, ওই স্রোতের মধ্যে নিজের শরীরটাকে ছেড়ে দিল। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে নেব, ব্রেকের পরে আবার ফিরে আসব। তোমরা কিন্তু কেউ যাবে না, সঙ্গে থাকো, শুনতে থাকো বিশ্ব সমাচার। রুচিসম্মত খাবারের একমাত্র ঠিকানা ভোজ ক্যাটারিং সার্ভিস। যে কোনো অনুষ্ঠানের একমাত্র নাম ভোজ ক্যাটারিং সার্ভিস। প্রোপাইটার প্রদীপ পোদ্দার। ঠিকানা কাকদ্বীপ। মোবাইল 9434437351, 9593333340। ডক্টরস নার্সিং হোম, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি, পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497। বিরতির পরে আবার ফিরে এলাম বিশ্ব সমাচার এই ক্লাসে। শিকার কবিতাটা আমরা পড়ছি, ব্যাখ্যা বিশ্লেষণ করছি। শেষ তবক, শিকার কবিতার শেষ তবকের আলোচনা আমরা যাব, ব্যাখ্যা বিশ্লেষণে যাব। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। দেখো এই জায়গাটা খেয়াল করো, অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু, জরায়ু কি? মাতৃগর্ভ। হিম কুঞ্চিত, কুঞ্চিত অবস্থায় থাকে মাতৃগর্ভ, জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো। এখানে কবি একটা অদ্ভুত বর্ণনা দিয়েছেন, একটা অদ্ভুত তুলনা করেছেন। কি না, সেই তুলনাটা হচ্ছে এই হরিণের যে উল্লাস, সেই উল্লাসটা যেন, উল্লাস অর্থাৎ আনন্দ, আনন্দটা যেন বাঁধন হারা আনন্দ, বাঁধন মুক্ত আনন্দ। কেন? নতুন জীবন পাওয়ার আনন্দ। সেই নতুন জীবন পাওয়ার আনন্দটাকে তুলনা করার জন্য কবি বলেছেন অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে। অর্থাৎ একটা শিশু, মানব শিশু মাতৃগর্ভে যখন থাকে তখন সে কিন্তু পৃথিবীর আলো দেখার জন্য ছটফট করে প্রতিটা মুহূর্তে। কখন সে পৃথিবীর আলো দেখবে? পৃথিবীর আলো দেখার জন্য তার মধ্যে একটা ব্যাকুলতা থাকে। যখন সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সেটা যেন কবি কল্পনা করেছেন সেই অন্ধকারাচ্ছন্ন জরায়ু, কুঞ্চিত জরায়ু ছিঁড়ে সে বেরোচ্ছে। তার মধ্যে যে মুক্তির উল্লাস, সেই মুক্তির উল্লাসটা প্রকাশ করার জন্য। এই মুক্তির উল্লাসটাকে কবি তুলনা করেছেন হরিণের মুক্তির উল্লাসের সঙ্গে। বা আমি উল্টো করে যদি বলি, হরিণের মুক্তির উল্লাস অর্থাৎ জীবন ফিরে পাওয়ার যে মুক্তির উল্লাস, সেই জীবন ফিরে পাওয়ার মুক্তির উল্লাসটাকে কবি তুলনা করেছেন মাতৃগর্ভ থেকে শিশু যখন নতুন পৃথিবীর আলো দেখল, তার যে আনন্দ, সেই আনন্দের সঙ্গে কবি তুলনা করেছেন। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে, সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। তাহলে সুন্দর বাদামি হরিণটা সবুজ ঘাস খেয়ে নদীর জলে নিজেকে অবসাদ মুক্ত করে, ক্লান্তি মুক্ত করে সে নতুন জীবন যেন ফিরে পেল। কেন না, তার নতুন জীবন পাওয়ার আনন্দ প্রকাশ করার জন্য। এবং সে হরিণীর পর হরিণীকে হরিণীর পর হরিণীকে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এটি যে হরিণের কথা বলা হচ্ছে সেটা হরিণ, হরিণী অর্থাৎ স্ত্রী হরিণকে চমক লাগিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ তাকে আকর্ষণ করার জন্য। নতুনভাবে সে যেন নিজেকে আবিষ্কার করল, তরতাজা হয়ে, ফ্রেশ হয়ে, খুব অবসাদ মুক্ত হয়ে, ক্লান্তি মুক্ত হয়ে যেভাবে নিজেকে উপস্থাপন করেছে সেটা যেন কোনো হরিণীকে আকর্ষণ করার জন্য। এখানে দেখো কয়েকটা জন্য রয়েছে, আমি বলে দিচ্ছি। একটি আবেশ দেওয়ার জন্য, আবেশ দেওয়ার জন্য হরিণটা কি করেছিল না, ক্লান্ত শরীরটাকে স্রোতের মতো আবেশ দেওয়ার জন্য সে কি করেছিল, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নেমেছিল।
আবার দেখো, একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য সে কি করেছিল না, অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছুঁড়ে ভোরের রৌদ্রের মতো সে বেরিয়ে এসেছিল, নিজেকে প্রকাশ করেছিল। তারপরেই দেখো, হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য পরপর জন্য, 3টে জন্য রয়েছে। কিসের জন্য? নিজের যে আনন্দটাকে প্রকাশ করার জন্য, মুক্তির আনন্দ, বেঁচে যাওয়ার আনন্দ, নতুন জীবন পাওয়ার আনন্দ, সেই আনন্দ প্রকাশ করার জন্য সে নিজেকে নতুনভাবে যেন মেলে ধরল হরিণীদের সামনে, হরিণীকে আকর্ষণ করবে বলে। শেষ স্তবক, একটা অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। মচকা ফুল এক ধরনের ফুল, মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল, আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। দেখো, শেষ স্তবকে যেন একটা খণ্ডচিত্র, টুকরো টুকরো, এটা যেন চিত্রের কোলাজ, কয়েকটা টুকরো টুকরো চিত্র। হরিণটা মারা গেছে, কবি সেই কথাটাকে কিন্তু সরাসরি বলেননি, বর্ণনার মাধ্যমে, অদ্ভুত বর্ণনার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে হরিণটা মারা গেছে। কিছু শহুরে তথাকথিত সভ্য মানুষের প্রবৃত্তি নিবৃত্তি করার জন্য হরিণটাকে আত্মাহুতি দিতে হয়েছে। অথচ এই কথাটা কিন্তু একবারও সরাসরি কবি বলেননি। কি বলেছেন? একটা অদ্ভুত শব্দ। অদ্ভুত শব্দটা কিসের? গুলির শব্দ। শব্দটা অদ্ভুত কেন? এখান থেকে একটা প্রশ্ন থাকে কিন্তু। একটা অদ্ভুত শব্দ, শব্দটাকে অদ্ভুত বলা হয়েছে কেন? শব্দটাকে অদ্ভুত বলা হয়েছে এই কারণে, কারণ এটা তো জঙ্গলের পরিবেশ। জঙ্গলের পরিবেশে সভ্যতাগর্বী মানুষের যে আস্ফালন, সেই সভ্যতাগর্বী মানুষের আস্ফালন বেমানান, মানানসই নয়। অরণ্যের পরিবেশ যে শান্ত, স্নিগ্ধ, নির্মল, একটা পবিত্র পরিবেশ, সেই শান্ত, স্নিগ্ধ, নির্মল পরিবেশে সভ্যতাগর্বী মানুষের, সভ্যতাদর্পী মানুষের আস্ফালন বেমানান। তাই কবি বলেছেন একটা অদ্ভুত শব্দ, শব্দটাকে অদ্ভুত বলেছেন। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। নদীর জল মচকা ফুল, পাপড়ি, মচকা ফুলের পাপড়িও, মচকা ফুলটাও লাল রঙের, খুব টুকটুকে লাল, সেই মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠল। একটা অদ্ভুত শব্দ হলো, তারপরেই দেখা গেল কি মচকা ফুলের পাপড়ির মতো নদীর জলটা লাল হয়ে উঠল। তারপরে আবার আগুন জ্বলল। খেয়াল করবে, দুটো আগুন জ্বলার কথা আছে কিন্তু। প্রথমে একটা আগুন জ্বলার কথা আছে, সেই আগুনটা কারা জ্বালিয়েছিল? দেশওয়ালিরা জ্বালিয়েছিল। কেন জ্বালিয়েছিল? শরীরটাকে রাখবার জন্যে, শরীরটাকে গরম রাখবার জন্যে, উষ্ণ রাখবার জন্যে তারা আগুন জ্বালিয়েছিল। দ্বিতীয়বার আবার আগুন জ্বলল। এই আগুনটা কেন জ্বলল? না, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। দ্বিতীয়বার আগুন জ্বলেছিল মাংস, হরিণের মাংস তৈরি করার জন্য, খাদ্য উপযোগী করে তোলার জন্য দ্বিতীয়বার আগুন জ্বলেছিল। প্রথমবার আগুন জ্বলেছিল জীবনের তাগিদে, জীবনের মৌলিক চাহিদা পূরণের জন্য। আর দ্বিতীয়বার আগুন জ্বলল মানুষের, সভ্যতাগর্বী মানুষের প্রবৃত্তি নিবৃত্তি করার জন্য। দ্বিতীয়বার আগুন জ্বলেছিল। দুটো আগুন জ্বলার মধ্যে কিন্তু একটা বৈপরীত্য আছে। ঠিক যেমন দুটো ভোরের মধ্যে একটা বৈপরীত্য রয়েছে, দুটো আগুন জ্বলার মধ্যে একটা বৈপরীত্য রয়েছে। নক্ষত্রের নিচে, তার পরের লাইনে দেখো, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প। অর্থাৎ শহুরে মানুষের যে সংস্কৃতি, রুচি, তার একটা পরিচয় পাওয়া যায়। শহুরে মানুষেরা প্রকৃতির মাঝখানে যায় কিসের জন্য? আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য। আর সেই ফুর্তির বা আনন্দের রসদ যোগানোর জন্য থাকে
প্রকৃতিকে নির্মমভাবে তারা ধ্বংস করে তারা নিজেদের চাহিদা মেটায়। এখানে সেই ছবিটাই ফুটে উঠছে। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সভ্য মানুষের, শহুরে মানুষের যে জমে থাকা মনের গল্প, সেই আয়েশি গল্পের সঙ্গে উষ্ণলাল হরিণের মাংস, একটা যেন উৎসবের পরিবেশ রচিত হয়েছে এখানে। সিগারেটের ধোঁয়া, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, সিগারেটের ধোঁয়া, টেরি কাটা অর্থাৎ মাথায় সিঁথি কাটা বা চুলকে সুন্দরভাবে বিন্যস্ত করার যে পদ্ধতি তাকে বলে টেরি কাটা। এগুলো সবই সভ্যতার নিদর্শন, সভ্য মানুষের নিদর্শন, সভ্য মানুষের বৈশিষ্ট্য। সিগারেটের ধোঁয়া, টেরি কাটা মাথা, আর এলোমেলো কয়েকটা বন্দুকগুলো এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। কেন? এই এলোমেলো শব্দটার মধ্য দিয়ে কবি বুঝিয়ে দিতে চেয়েছেন বা পেরেছেন যে বন্দুকটা কিছু সময় আগে ব্যবহার হয়েছিল। ব্যবহার করা জিনিস সে তো এলোমেলোভাবে পড়ে থাকবেই। সেই জন্য কবি বলছেন এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। কার নিরপরাধ ঘুম? হরিণের নিরপরাধ ঘুম। এ ঘুম চিরতরের ঘুম, এ ঘুম আর তার কোনোদিনই ভাঙবে না। সে ঘুমকে নিরপরাধ কেন বলা হয়েছে? না, হরিণটার তো কোনো অপরাধ ছিল না, হরিণটা নিরপরাধ, তার কোনো অপরাধ ছিল না, তবু তাকে মরতে হলো। কেন মরতে হলো? সভ্যতাগর্বী মানুষের লেলিহান শেখায় তাকে, হিংসার লেলিহান শেখায় তাকে আত্মাহুতি দিতে হলো। তার কোনো দোষ নেই, সে নির্দোষ, তবু তাকে মরতে হলো। সেই জন্যই কবি বলেছেন নিরপরাধ ঘুম। সে চিরতরে ঘুমের দেশে চলে গেছে। সুন্দর বাদামি হরিণটা চিরতরে ঘুমের দেশে চলে গেছে। সে ঘুম আর কোনোদিন ভাঙবে না। সেই ঘুমটাকে কবি বলেছেন নিরপরাধ, কারণ তার কোনো অপরাধ ছিল না। সেই জন্যই নিরপরাধ শব্দটা ব্যবহার করেছেন। এখানে দেখো, এই যে শেষ স্তবকে কবি যে অদ্ভুত একটা চিত্রকল্প গড়ে তুলেছেন, সেটা কি না, সেটা হচ্ছে একবারও তিনি উল্লেখ করেননি যে হরিণটাকে গুলি করা হয়েছে, কিন্তু বর্ণনার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন হরিণটাকে গুলি করা হয়েছে। হরিণটা মারা গেছে। এই হরিণ, যে সুন্দর বাদামি হরিণটা সভ্যতাগর্বী মানুষের বন্দুকের সামনে প্রাণ বিসর্জন দিল, সেই হরিণটা তার মায়ের কাছ থেকে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার কৌশল শিখেছিল, কিন্তু সভ্যতাগর্বী মানুষের হাত থেকে বাঁচার কৌশল শেখেনি, তার মা তাকে শেখাতে পারেনি। সেই জন্য তাকে মরতে হলো। অদ্ভুত বর্ণনা দেখো, সুন্দর বাদামি হরিণটা চিতাবাঘিনীর হাত থেকে বাঁচল, কিন্তু সভ্যতাগর্বী মানুষের হাত থেকে বাঁচতে পারল না। কেন না, চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার কৌশল সে তার মায়ের কাছ থেকে রপ্ত করতে পেরেছিল, তাই সে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে পেরেছে। কিন্তু সভ্যতাগর্বী মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে, সেই নিষ্ঠুরতা তো ওই হরিণের মা জানতো না, তাই তাকে সভ্যতাগর্বী মানুষের হাত থেকে বাঁচানোর কৌশল শেখাতে পারেনি। সেই জন্য এই সুন্দর বাদামি হরিণটাকে ওই সভ্যতাগর্বী মানুষের বন্দুকের সামনে প্রাণ বিসর্জন দিতে হলো। কবিতাটা আমরা পুরোটা পড়লাম, এবারে কবিতার পুরো অংশে চলে আসছে। যে এই কবিতাটা, এটা গদ্য ছন্দের লেখা কবিতা। বাংলা সাহিত্যে, বাংলা কাব্য সাহিত্যে এই গদ্য ছন্দের প্রবর্তক কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি স্রষ্টা এবং পোষ্টা। রবীন্দ্র পরবর্তীকালে আরও অনেক কবি সাহিত্যিক গদ্য ছন্দে কবিতা রচনা করেছেন। শিকার কবিতাটা তার একটি অন্যতম দৃষ্টান্ত। গদ্য কবিতার মধ্যে, গদ্য ছন্দের কবিতার মধ্যে একটা কাহিনী থাকে। এখানে দেখো একটা কাহিনী আছে। এখানে কি কাহিনী? ওই বাদামি হরিণের কাহিনী। বাদামি হরিণটা বাঁচার কাহিনী, চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার কাহিনী, কিন্তু
চিতাবাঘিনীর হাত থেকে বাঁচলেও সে মানুষের কাছে নিজের জীবনকে আত্মাহুতি দিতে বাধ্য হলো। এই ছোট্ট কাহিনী, এই কবিতাটার মধ্যে এই ছোট্ট কাহিনী, এই কাহিনীটাকে কবি দুটো অংশে ভাগ করেছেন, দুটো অংশে বর্ণনা করেছেন। প্রথম অংশের যে ভোর, সেখানে প্রকৃতির একটা সুন্দর চিত্র রয়েছে। সেই চিত্রের মধ্যে আমরা দেখতে পাই যে প্রকৃতির একটা শান্ত, স্নিগ্ধ, সুন্দর, মোলায়েম, কোমল একটা আবহাওয়া। সেখানে আকাশ ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, সেখানে পেয়ারা এবং নোনার গাছ টিয়া পাখির পালকের মতো সবুজ। আকাশে একটা তারা তখনও জ্বলছে। সেই তারাটা কেমন পাড়াগাঁয়ের বাসর ঘরের লজ্জাবনত কোনো গোধূলি মদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষের বুকে থাকা যে মুক্ত, সেই মুক্তর মতো। এই ভোরের বর্ণনায় কবি দেখিয়েছেন যে দেশওয়ালিরা আগুন জ্বেলেছে নিজেদেরকে শীতের হাত থেকে বাঁচানোর জন্য। সেই আগুনের বর্ণনা দিতে গিয়ে কবি কত রকম তুলনা করেছেন। একবার বলেছেন মোরগ ফুলের মতো লাল আগুন, তারপর বলেছেন কুসুমের মতো রং নেই, তারপর বলেছেন যে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা। এই যে বর্ণনাগুলো, এই বর্ণনার সঙ্গে, এই ভোরের বর্ণনার সঙ্গে দ্বিতীয় ভোরের বর্ণনার একটা পার্থক্য। প্রথম ভোরের বর্ণনা যেমন সুন্দর, সুষমায় মণ্ডিত, দ্বিতীয় ভোরের বর্ণনাটা ঠিক তার বিপরীত। সেখানে মানুষের জিঘাংসা, মানুষের নিষ্ঠুরতা, মানুষের পাশবিক লোলুপতা প্রকাশ পেয়েছে। আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর শিকার কবিতার কবি জীবনানন্দ দাশ সম্পর্কিত একটা শব্দ ব্যবহার করেছেন, চিত্ররূপকল্পের কবি, চিত্ররূপময়। সেই চিত্ররূপময় কি না, চিত্ররূপময় মানে অর্থাৎ চিত্র, অর্থাৎ ছবি আঁকা, মানে তিনি যেন শব্দ দিয়ে ছবি এঁকেছেন, এমনভাবে বর্ণনাগুলো করেছেন যেন শব্দ দিয়ে ছবি আঁকা। যে হরিণটার বর্ণনা করেছেন, সে হরিণটা চিতাবাঘিনীর হাত থেকে মুক্তি পাওয়ার পরে তার যে উল্লাস, সেই উল্লাসের বর্ণনা এমনভাবে করেছেন মনে হয় যেন আমাদের চোখের সামনে সব ভেসে ওঠে। কিংবা হরিণটাকে যখন হত্যা করছে সভ্যতাগর্বী মানুষ, তাদের যে বর্ণনা, হঠাৎ একটা শব্দ, তাদের টেরিকাটা মাথা, সিগারেটের ধোঁয়া, এলোমেলো কয়েকটা বন্দুক, এই যে টুকরো টুকরো চিত্র, এই টুকরো টুকরো চিত্রের মাধ্যমে সমগ্র টুকরো টুকরো চিত্রগুলোকে যদি আমরা জুড়ে দিই এক জায়গায়, তাহলে কিন্তু একটা গোটা ছবি আমাদের চোখের সামনে ফুটে ওঠে। সেই জন্য কবি এই কবিতার মধ্যে যে কাহিনী, যে চিত্র, যে ব্যঞ্জনা ফুটিয়ে তুলেছেন তা এক কথায় অসাধারণ। কবিতাটার মধ্যে একটা নাটকীয়তা রয়েছে। কি নাটকীয়তা? নাটকীয়তা শব্দের অর্থ কি? অর্থাৎ হঠাৎ করে পট পরিবর্তন। যেমন ধরো এক জায়গায় যেখানে বলছেন যে হরিণটা যখন কচি বাতাবি লেবুর মতো ঘাস ছেড়ে ছেড়ে খাচ্ছে, নদীর জলে নামছে, সে নদীর জলে নেমে স্নান করে নিজের শরীরটাকে বেশ একটা আবেশ দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই একটা শব্দ, হঠাৎ করে যেন একটা পট পরিবর্তন, একটা নাটকীয়তা। এই নাটকীয়তা হলো গদ্য কবিতার, গদ্য ছন্দের কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা কবিতার নিবিড় পাঠ আলোচনা প্রায় শেষ করে ফেলেছি। আশা করি তোমরা কবিতাটা ভালো বুঝতে পেরেছো। এর থেকে তোমরা প্রশ্ন আশা করি তোমরা পারবে, নিজেরা তৈরি করতে পারবে, সেই আশাই আমি রাখি। আর এবারে আমরা আলোচনাটা শেষ করব। শেষ করার আগে তোমাদের একটাই বার্তা দিই যে তোমরা ভালো থেকো, বাড়িতে থেকো, সুন্দর থেকো, পড়াশোনা করো, আর সবসময় বিশ্ব সমাচার এই ক্লাসে থেকো। সঠিক সোনা, ন্যায্য দাম, বিশ্বস্ততার আরেক নাম ঝর্ণা জুয়েলার্স। প্রোপাইটার পরিমল হালদার। ঠিকানা উকিলের হাট, স্টেশন রোড। মোবাইল 9635593759। নিউ শ্রীধর পলিক্লিনিক। এখানে নিয়মিত ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। দেখে নিন এক নজরে। ডক্টর প্রবাল রায়, ডক্টর অভিনন্দন ব্যানার্জি, ডক্টর রঞ্জন ভট্টাচার্য, ডক্টর অমল ভট্টাচার্য, সৌমিক ঘোষ, ডক্টর সঞ্জয় মুখার্জি, ডক্টর প্রত্যুষ বিশ্বাস, ডক্টর বিপ্লব মণ্ডল, ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য, ডক্টর অমলেশ বসাক, ডক্টর সৌম্য চ্যাটার্জি, ডক্টর বি সরকার, ডক্টর এম এন আদনান, ডক্টর রাজশেখর মাইতি।
যোগাযোগ কাকদ্বীপ চৌরাস্তার মোড়। মোবাইল 9564803030 7001017522।